প্রিয় বন্ধুরা, আজকের নিবেদন শেখ হাসিনার পদত্যাগ নাটক। শেখ হাসিনা কৌশলগত কারণে প্রকাশ্যে সরাসরি ঢালাওভাবে জেনারেল এরশাদকে সমর্থন করতে অক্ষমতা প্রকাশ করলে শেষ পর্যন্ত এরশাদ মাত্র 2 বছর আগে গড়া তার নীলনকশার পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন করে দ্বিতীয়বার নীলনকশার পার্লামেন্ট নির্বাচন দিয়ে জাসদের আসম আব্দুর রব, যিনি বর্তমানে শেখ হাসিনার মন্ত্রী, তাকে পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা করেন। জনতা স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত হয় এবং বেগম জিয়া ভিতরে ভিতরে জনতার মাঝে আপোষহীন নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত হন। অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনার বেগম খালেদা জিয়ার আন্দোলনের সাথে পুরোপুরি সম্পৃক্ত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আগের থেকেই আওয়ামী লীগের মাঠকর্মীরা এরশাদ হটাও আন্দোলনে তাদের বলিষ্ঠ ভূমিকা বজায় রেখেছে। এখন শেখ হাসিনা বাধ্য হয়ে আন্দোলনে আসায় আন্দোলন আরও বেগবান হয়েছে। জননেত্রী শেখ হাসিনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুই নেত্রীর আন্দোলন প্রসঙ্গে বৈঠক হলো। আন্দোলন তুঙ্গে উঠল, দুর্বার গণ আন্দোলন চলতে থাকলো। স্বৈরাচারী সামরিক একনায়ক এরশাদ কারফিউ জারি করলো, সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে রাস্তায় নামালো। কিন্তু জনগণকে দমানো গেল না। জনগণ ইস্পাত কঠিন ঐক্য গড়ে কারফিউ ভেঙে দিল, সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু করলো। সারা দেশে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ল। ছাত্র, যুবক আর জনতার আন্দোলনের মুখে বিশ্ববেহায়া স্বৈরাচারী এরশাদের সকল কূটকৌশল আর শক্তি পরাস্ত হতে লাগল। জেনারেল এরশাদ ছাত্রনেতাদের ক্রয় করার জন্য শত কোটি টাকা খরচ করল এবং জেলখানা থেকে দাগী আসামিদের ছাড়িয়ে এনে কোটি কোটি টাকা আর অস্ত্র দিয়ে আন্দোলন দমানোর ব্যবস্থা করল। এই দাগী আসামিরাই 1990 সালের 27 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পূর্ব দক্ষিণ কোণায় দূর থেকে গুলি করে ডক্টর মিলনকে হত্যা করল। ডক্টর মিলন নিহত হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র জনতার আন্দোলন দাবানলে রূপ নিল। আন্দোলন নতুন মোড় নিল, ঠিক যেমন 1969-এ আসাদ হত্যার পর হয়েছিল। অনির্দিষ্টকালের হরতাল, অনির্দিষ্টকালের কারফিউতে দেশের সব কিছু অচল চলছিল। শুধু টিকেটিং, মিছিল, টিয়ার গ্যাস আর গুলি। সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারগণ, সেনাবাহিনী প্রধান জেনারেল নুরুদ্দিন খান, যিনি বর্তমানে শেখ হাসিনা সরকারের মন্ত্রী, তাকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের সাথে একটি গোপন বৈঠক করতে বাধ্য করল এবং সেই বৈঠকে জেনারেল এরশাদকে আর সমর্থন না করার সিদ্ধান্ত হলো। সেনাবাহিনী প্রধান জেনারেল নুরুদ্দিন খানকে বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব দিলে তিনি এই দায়িত্ব পালনের অপারগতা প্রকাশ করলে নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল আব্দুস সালাম বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব নেন এবং বৈঠক থেকে সোজা সেনা ভবনে গিয়ে প্রেসিডেন্ট এরশাদকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের বৈঠকের সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দেন। তখন স্বৈরাচারী এইচ.এম. এরশাদ সম্পূর্ণ ভেঙে পড়েন এবং পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। এই পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর করার জন্য প্রথমে উপরাষ্ট্রপতি মওদুদ আহমেদ পদত্যাগ করেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উপরাষ্ট্রপতি হন। তারপর রাষ্ট্রপতি জেনারেল এরশাদ উপরাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দিলে উপরাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হন এবং তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে 1991 সালে 27 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন দেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেশের সবকটি রাজনৈতিক দল স্বাধীন, মুক্ত এবং সুচ্চার স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনী প্রক্রিয়া দ্রুত এবং জোরদারভাবে এগিয়ে চলছে। নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। আর জনগণও এই প্রথম মুক্ত স্বাধীনভাবে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেওয়ার দৃঢ় মনোবল নিয়ে আগামী 27 ফেব্রুয়ারি 1991 ভোট দেওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত নেয়। সারা দেশে চলছে ব্যাপক নির্বাচনী প্রচার অভিযান। দিবারাত্রি চলছে মিছিল, মিটিং। আওয়ামী লীগ এবং বিএনপি, মূলত এই দুটি দলের মধ্যে তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে। বিএনপি এবং আওয়ামী লীগের এই দুটি দলের কে কোথায় জেতে আর কে কোথায় হারে বলা কঠিন। এরই মধ্যে এক সাংবাদিক সম্মেলনে জননেত্রী শেখ হাসিনা বললেন, বিএনপি 10টির বেশি সিট পাবে না, অর্থাৎ বিএনপি 300 আসনের মাঝে 10টি আসনে বিজয়ী হবে এবং 290টি আসনে পরাজিত হবে। স্কুল, কলেজ, অফিস, আদালত, ঘরে বাইরে, মাঠে ঘাটে সর্বত্র নির্বাচনী আলোচনা আর প্রচারণা। এক কথায় নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। আজ 10 ফেব্রুয়ারি ধানমন্ডির 32 নম্বরের বঙ্গবন্ধু ভবনের একটি কক্ষে বৈঠক বসল। সামনে 27 ফেব্রুয়ারির নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে আজকের বৈঠক।
এই বৈঠকের আলোচনায় মোটরসাইকেল আরোহী যুক্তি দিয়ে বুঝিয়ে বলল, আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না। আওয়ামী লীগ 27শে ফেব্রুয়ারির নির্বাচনে পরাজিত হবে এবং জননেত্রী শেখ হাসিনা ঢাকার 2টি আসনেই পরাজিত হবেন। বৈঠকে উপস্থিত রবিউল আলম চৌধুরী ক্ষিপ্ত হয়ে বললেন, মিয়া, আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না মানে কি? আওয়ামী লীগ তো ক্ষমতায় গিয়েই আছে। ওই যে পাশের রুমে বসে আছে হোম সেক্রেটারি, সংস্থাপন সচিব, পররাষ্ট্র সচিব, অন্য পাশের ঘরে বসে আছেন পুলিশের আইজি, একটু আগেও এসেছিল সেনাবাহিনী প্রধান নুরুদ্দিন খান। তারপরেও বলেন আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে না। মোটরসাইকেল আরোহী আরও বলেন, সেক্রেটারিরা যতই বসে থাকুক, পুলিশ প্রধান, সেনা প্রধান যতই সালাম দিয়ে যাক, 27শে ফেব্রুয়ারির নির্বাচনে জিতে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই কথা বলার সাথে সাথে বৈঠকে উপস্থিত জননেত্রী শেখ হাসিনা ক্রুদ্ধ স্বরে বললেন, তুমি এক্ষুনি বের হয়ে যাও, আর আসবে না। বের হয়ে যেতে যেতে মোটরসাইকেল আরোহী বলেন, নেত্রী, আপনি বের করে দিলে আমি বের হয়ে যেতে বাধ্য, তবে আমি যা বললাম কদিন পরেই আপনি তা বুঝবেন। 1991 সালের 27শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশের ইতিহাসে এক নির্বাচনী ইতিহাস সৃষ্টি করে নরনারী নির্বিশেষে জনগণ হাসতে হাসতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করল। ভোট গণনায় দেখা গেল আওয়ামী লীগ পরাজিত হলো। ঢাকার 2 আসনে শেখ হাসিনা বিপুল ভোটে পরাজিত হলেন। বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপি নির্বাচনে বিজয়ী হলো। জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বললেন, ভোটে সূক্ষ্ম কারচুপি হয়েছে, আর সূক্ষ্ম কারচুপির মাধ্যমেই তাকে পরাজিত করা হয়েছে। আমি এই ফলাফল মানি না এবং বেগম জিয়া সরকার গঠন করলে আমি 1 মিনিটও খালেদা জিয়াকে সুস্থ থাকতে দিব না। হঠাৎ জননেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কাছে ঘোষণা করলেন তিনি আওয়ামী লীগের সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। সংশ্লিষ্ট সকল মহলেই পদত্যাগের ঘটনা আলোড়ন সৃষ্টি করল। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা হতবাক, হতবাক কেন্দ্রীয় অফিস নির্বাহীরাও। বলা নেই কওয়া নেই, দলের সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন তিনি পদত্যাগ করেছেন। কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করলেন কার কাছে? কোথায় তার পদত্যাগপত্র? দলের কেন্দ্রীয় নির্বাহীর মিটিংয়ে তিনি পদত্যাগ করলেন না, তাহলে তিনি পদত্যাগ করলেন কোথায় এবং কার কাছে? তিনি পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের কাছে ঘোষণা বা করলেন কিভাবে? সভানেত্রী শেখ হাসিনার এই পদত্যাগের বিষয় নিয়ে দলের ভিতর ও বাইরে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। কেউ বলেছেন তিনি পদত্যাগ করেননি, আবার কেউ বলেছেন না, তিনি স্বয়ং ঘোষণা দিয়েছেন যে তিনি পদত্যাগ করেছেন। এইদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পদত্যাগপত্র প্রত্যাহার করার দাবিতে ছাত্রলীগ এবং যুবলীগ কর্মীদের ব্যাপক মিটিং মিছিল এবং আমরণ অনশন করার নির্দেশ দেন। কিন্তু শেখ হাসিনার এই নির্দেশে যুবলীগ ছাত্রলীগের কর্মীরা তেমন সাড়া না দিলে এবং পত্রপত্রিকা পদত্যাগ নিয়ে হইচই নাটক শুরু করলে দলের সভানেত্রী শেখ হাসিনা দলের সম্পাদিকা সাজেদা চৌধুরীকে, যিনি বর্তমানে শেখ হাসিনার মন্ত্রিসভার বন ও পরিবেশ মন্ত্রী, তাকে সভানেত্রীর পদত্যাগপত্র ছিঁড়ে ফেলেছেন বলে ঘোষণা দেওয়ার জন্য যার পর নাই অনুরোধ করেন। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে সাজেদা চৌধুরী সভানেত্রী শেখ হাসিনা তার কাছে যে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তা তিনি ছিঁড়ে ফেলেছেন বলে ঘোষণা দেন এবং পদত্যাগ নাটকের অবসান ঘটান। মোটরসাইকেল আরোহী পুনরায় ফিরে এলে জননেত্রী শেখ হাসিনা সাদর সম্ভাষণ জানিয়ে তার ব্যক্তিগত পরামর্শকের দায়িত্ব এবং মর্যাদা পুনরায় ফিরিয়ে দেন। মোটরসাইকেল আরোহী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে সদ্য সমাপ্ত নির্বাচন এবং নতুন সরকার সম্পর্কে আর কোনো কঠোর উক্তি না করে ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেন। রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের স্থলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা হাজী মকবুল হোসেনকে 30 লক্ষ টাকার বিনিময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেন। অন্যদিকে এরশাদ ও তার দল জাতীয় পার্টির সমর্থন নিয়ে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী রাষ্ট্রপতি হন। বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা হাজী মকবুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে রাখলে তার এবং তার দল আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, ঐতিহ্য নষ্ট হবে ইত্যাদি বুঝিয়ে সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে সম্মিলিত বিরোধী দলীয় প্রার্থী করার পরামর্শ দিলে এক পর্যায়ে তিনি রাজি হন। এরপর শেখ হাসিনা বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে বলেন, জামাতে ইসলামী বাংলাদেশের আমির, যুদ্ধাপরাধী 71-এর ঘাতক অধ্যাপক গোলাম আজমের সঙ্গে দেখা করে দোয়া নিয়ে আসেন। এদিকে হাজী মকবুল হোসেনকে রাষ্ট্রপতি প্রার্থিতা প্রত্যাহার করার জন্য বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেও হাজী মকবুল প্রার্থিতা প্রত্যাহারে গড়িমসি শুরু করে। এক পর্যায়ে হাজী মকবুল বলেন, শেখ হাসিনাকে দেওয়া তার 30 লক্ষ টাকা ফেরত না পেলে তিনি রাষ্ট্রপতি প্রার্থী প্রত্যাহার করবেন না। তখন জননেত্রী শেখ হাসিনা হাজী মকবুল হোসেনকে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে ডেকে আনেন এবং প্রথমে দমকের স্বরে জিজ্ঞেস করেন, তার মতো লোকের পক্ষে
আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী হওয়া সাজে কিনা। তারপর বলেন, আমি আপনার মতো লোককে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী করে বিরল সম্মানের এবং মর্যাদার অধিকারী করেছি। এটা কি আপনার জন্য যথেষ্ট নয়? তাছাড়া নির্বাচনেতে জিতবেনই না, রাষ্ট্রপতি তো হতেই পারবেন না। এখন সম্মানের সাথে চুপচাপ বসে পড়েন। হাজী মকবুল আমতা আমতা করতে থাকলে শেখ হাসিনা বলেন, আপনি যা করেছেন, যা দিয়েছেন, ভবিষ্যতে তা মনে রাখব এবং পুষিয়ে দেব। এই নিয়ে আর উচ্চবাচ্য করে ভবিষ্যৎ খোয়াবেন না। নিঃশব্দে পদত্যাগ করে আমার প্রতি আনুগত্য দেখান। অতঃপর আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী হাজী মকবুল হোসেন ভবিষ্যতের আশায় প্রার্থিতা প্রত্যাহার করে এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।